আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের ইন্দোরের গোয়েল নগর বলে একটা জায়গা, সেখানকার একটা ঘটনা। গোয়েল নগরে শ্যাম রাঠোর বলে একজন ভদ্রলোক নিজের স্ত্রী আর নিজের একমাত্র মেয়ে তনুকে নিয়ে থাকতেন। স্ত্রীর ক্যান্সারে মৃত্যু হয়, তখন একমাত্র মেয়ের বয়স 11 বছর। আত্মীয় স্বজনরা, প্রতিবেশীরা সবাই শ্যাম রাঠোরকে বলতে শুরু করে যে দ্বিতীয় বিয়ে করো, তবেই বাচ্চাটা ভালোভাবে মানুষ হবে। শ্যাম রাঠোরের ব্যাপারটা ভালো লাগছিল না, তার একদম ইচ্ছা ছিল না আবারও বিয়ে করার। তিনি নিজের স্ত্রীর ছোট বোনের সাথে কথা বলেন। তিনি বলেন যে আমি একা মেয়েকে মানুষ করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ 11 বছরের মেয়ে, তাকে বাড়িতে রেখে বাইরে আমার কাজে যেতে হচ্ছে। তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে খুব ভালো হয়। তনুর মাসি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিল নিজের ছেলে মেয়েদের সাথে তনুকেও রেখে মানুষ করতে। তিনি সেটাই করেছিলেন, একদম নিজের বাচ্চাদের মতো করে তাদের সাথেই তনুকেও মানুষ করে বড় করেছিলেন। তনুর যখন বয়স 18, তনু প্রতিবেশী একজন যুবক যার নাম ছিল চন্দন রাজোরিয়া, তার সাথে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল তার। কিন্তু স্থানীয় লোকজনেরা চন্দন রাজোরিয়াকে একজন খারাপ চরিত্রের মানুষ বলেই জানত। চন্দন রাজোরিয়া কিন্তু সবাইকে বলতো যে সে একজন প্রপার্টি ডিলার, একজন ক্ষমতাবান কংগ্রেসের নেতা ছিলেন। তিনিও সেই এলাকাতেই থাকতেন। তার সাথে ছিল চন্দনের ওঠা বসা। চন্দনের হাতে অনেক টাকা পয়সা ছিল। সে তনুর জন্য অনেক টাকা খরচ করতে থাকে, তনুকে নিয়ে এদিক ওদিক বেড়াতে যাচ্ছিল। এই ব্যাপারটা তনুর মাসি লক্ষ্য করেন। তনুর মাসি সঙ্গে সঙ্গে গিয়ে তনুর বাবা শ্যাম রাঠোরকে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার মেয়েকে মানুষ করা হয়ে গেছে, এবার আপনার দায়িত্ব। আমি জানিয়ে দিলাম যে মেয়ে কি করে বেড়াচ্ছে। তনুর বাবা সমস্ত ব্যাপারটা জানার পরে আহমেদাবাদের একজন বড় ব্যবসায়ী, যার নাম ছিল সুশীল জৈন, তিনি তেলের ব্যবসা করতেন, সেই সঙ্গে করতেন গুড়ের ব্যবসা। বেশ ধনী ব্যবসায়ী তিনি। তার সাথে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। তনুর করার কিছু ছিল না, তাকে বিয়ে করে চলে যেতে হয় আহমেদাবাদে। কিন্তু সেখানে যাওয়ার পরেও তার একদমই ভালো লাগছিল না নিজের হাজবেন্ডকে। হাজবেন্ড সারাদিন থাকতো না, সকালে বেরিয়ে যেত, রাত্রেবেলায় আসতো। তারপরে কিন্তু তনু নানানভাবে তার সাথে অশান্তি শুরু করেছিল। 1 বছর পরে তনুর একটা মেয়ে হয়। অশান্তি কিন্তু বাড়তেই থাকে। তনু এবার নিজের হাজবেন্ডের কাছে ডিভোর্স চাইছিল। তনুর হাজবেন্ডও কিন্তু চাইছিল এই বাজে সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, কারণ বিয়ের পর থেকেই তনু তাকে একদম সুখে থাকতে দেয়নি। তনু এখনো যখন বাপের বাড়ি মানে মাসির বাড়ি যেত, সেখানে গিয়ে সে চন্দনের সাথে দেখা সাক্ষাৎ করতো। শুধু তাই নয়, চন্দনের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াতো, চন্দনকে রেগুলার ফোন করত। ফোনে তারা সব সময় কানেক্টেড ছিল বিয়ের পরেও। সেই জন্য তার সুশীল জৈনের সাথে আহমেদাবাদে থাকতে একদম ভালো লাগছিল না। সুশীল জৈন, সেও বুঝতে পারে যে তার স্ত্রীর সংসারে একদম মন নেই। সুশীল জৈন 10 লাখ টাকা দিয়েছিলেন স্ত্রীকে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুজনের ডিভোর্স হয়ে যায়। সুশীল জৈন নিজের ছোট্ট 8 মাসের মেয়েকে নিজের সাথেই রেখেছিলেন, কারণ তনু মেয়েকে নিতে চায়নি। সুশীল জৈনের মা ছিলেন, মা বাচ্চাটাকে মানুষ করবেন এটাই ভেবে বাচ্চাটাকে সুশীল জৈন নিজের কাছে রেখেছিলেন। 10 লাখ টাকা নিয়ে তনু চলে আসে শ্বশুর বাড়ি ছেড়ে। তনুর বাবা তনুর ওপরে খুব রেগে যায়, মাসিও রেগে যায়, কিন্তু মাসি সম্পর্ক শেষ করে দেয়নি। মাসি সবসময় তনুর সাথে কানেক্টেড ছিল, কারণ তিনি তনুকে খুব ভালোবাসতেন। কিন্তু বাবা বলেছিল যে তার সম্মান নষ্ট হয়েছে। তিনি রাগ করে তনুর সাথে কথা বলা একদম বন্ধ করে দিয়েছিলেন। এদিকে তনু চন্দনের সাথে বিয়ে করে নেয়। চন্দনের বাড়িতে চন্দনের মা, যার নাম ছিল রাজকুমারী বাই, তিনি তনুকে খুব ভালোবাসতেন।
তনু নিজের সাথে যে 10 লাখ টাকা এনেছিল সেটা চন্দনকে দিয়ে দেয়। চন্দন সেই টাকাটা নিয়ে ইচ্ছা মতো ব্যবহার করে। সেই টাকাটার ব্যাপারে কিন্তু তনু কখনো চন্দনকে কোনো প্রশ্ন করেনি। তনু অতিরিক্ত ভালোবাসতো চন্দন রাজৌরিয়াকে। চন্দন যা ইচ্ছা করলো তার টাকা নিয়ে সে প্রশ্নও করেনি। এবার 2 বছর কাটে। প্রথম বছরটা সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় বছরে চন্দনের সাথে কিন্তু আবারও সেই আগের হাজবেন্ডের মতোই ঝামেলা শুরু হয়ে যায়। চন্দন মাঝে মাঝে হাত তুলতে শুরু করে তার উপরে, যেটা কিন্তু তার প্রথম হাজবেন্ড কখনোই করেনি। এবার রাজকুমারী বাই কিন্তু বিরোধিতা করতে শুরু করেন, নিজের ছেলেকে বকাঝকা করতে শুরু করেন। যে মেয়েটা তোমার জন্য নিজের প্রথম হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে এসছে, এত অপমান, এত লোকজনের কথা সহ্য করে তুমি তার সাথে এরকম এরকম খারাপ ব্যবহার করতে পারো না। কিন্তু চন্দন সে কোনোভাবেই কোনো কথাই শুনতো না। তার সাথে তার স্ত্রী তনুর ঝামেলা লেগেই ছিল। আবারও রাজকুমারী দেবী তনুকে বোঝায় যে এর থেকে ভালো হবে মাসিক একটা খরচ চন্দনের কাছে তুমি নাও আর চন্দনকেও ডিভোর্স দিয়ে দাও। তনু রাজি হয়ে যায়, কারণ তনুর আর রোজের ঝগড়া ভালো লাগছিল না। তো সে পাশেই একটা অ্যাপার্টমেন্ট ছিল, নাম ছিল আড়োস পড়োস অ্যাপার্টমেন্ট। সেখানে গিয়ে একটা ঘর ভাড়ায় নেয়। চন্দনের সাথে ডিভোর্স নিয়ে প্রত্যেক মাসে চন্দন তাকে 10,000 টাকা করে দিত। সে সেখানে গিয়ে একাই থাকতে শুরু করে। কিছুদিন কাটে। চন্দন কিন্তু আবারও তার কাছে যাওয়া শুরু করে। চন্দন যখন প্রথমবার ডিভোর্সের পরে তার কাছে গেছিল, তনুর ইচ্ছা ছিল না তার সাথে কথা বলার, কিন্তু তনু নিজেকে আটকাতে পারেনি। সে চন্দনকে এতটাই গুরুত্ব দিত, ভালোবাসত। আবারও চন্দন মাঝে মাঝে যখনই তার ইচ্ছা হতো সে তনুর সাথে দেখা করতো গিয়ে। আশেপাশের প্রতিবেশীরা যখন জিজ্ঞেস করলো তনুকে যে ওই ভদ্রলোককে, তনু বলে বাইরে কাজ করে, ওর নাম চন্দন, ও আমার হাজবেন্ড। প্রতিবেশীরা এর থেকে বেশি আর কিছু বোঝার জানার চেষ্টা করেনি। তারা কিন্তু মাঝে মাঝেই দেখতো যে তনুর কাছে ওই ছেলেটা আসে, তার মানে ও তনুর হাজবেন্ড। তারপরে চন্দন একদিন তনুর কাছে এসে বলে এবার সে বিয়ে করছে। একবারও কিন্তু তনু জিজ্ঞেস করে না যে চন্দন যে এইভাবে তার কাছে আসে, তাদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, তাও কেন চন্দন বিয়ে করছে। সে এমন ভাবেই মুগ্ধ হয়েছিল চন্দনের ভালোবাসায়, ব্যবহারে, যে সে কখনো চন্দনের কোনো কাজের বিরোধিতা করেনি। চন্দনের বিয়ে ঠিক হয়ে যায়। চন্দনের বিয়ের যে কার্ড ছিল সেই কার্ডে তনুর নাম লেখা হয়েছিল, পাশে ব্র্যাকেটে লেখা ছিল যে সিস্টার। আমন্ত্রণ পত্রে তনুর নামটা চন্দনের বোন হিসাবে সবাইকে দেখানো হয়। তনু বরযাত্রীও যায়, শুধু বরযাত্রী যায় এমনটা নয়, তনু রীতিমতো ডান্স করতে করতে বরযাত্রী যায়। 2015 সালে চন্দন রাজৌরিয়ার দ্বিতীয় বিয়ে হয়। তনুর কাছে চন্দনের আশা তাও বন্ধ হয়নি। সেই আসা যাওয়া সব সময় চলছিল। প্রতিবেশীরা তখনও জানতো যে চন্দন তনুর হাজবেন্ড। এবার আসে 2017 সাল। চন্দন সবাইকে বলতো যে সে প্রপার্টি ডিলার। আমিও একজন কংগ্রেস নেতার সাথে তার সদ্ভাব ছিল, আগেই বলেছি। চন্দনের সব থেকে প্রিয় বন্ধু নাম মহিম শর্মা, সে একজন রিপোর্টার ছিল। লোকজনকে চন্দন দেখাতো সে প্রপার্টি ডিলার, আর মহিম সবাইকে দেখাতো সে একজন রিপোর্টার। সে রিপোর্টিংও করতো ছোটখাটো, তবে দুজনের মেন যে ব্যবসা সেটা ছিল অন্য কিছু। সেটা ছিল তাদের একটা টিম ছিল, বিভিন্ন মেয়ে ছিল, সুন্দরী মেয়েরা ছিল সেই টিমে। বিভিন্ন নামকরা নেতা, বিজনেসম্যান, তাদেরকে ওই মেয়েদের টিম বিভিন্ন রকম কথা বলে
অনলাইন বন্ধুত্ব করত। বন্ধুত্ব করার পরে বন্ধুত্বটা এমন পর্যায়ে নিয়ে যেত যে সেই ধনী লোকেরা তাদের সাথে একান্তে কোথাও একটা দেখা করত। চন্দন আর চন্দনের বন্ধু মহিম ফটো তুলতো, ভিডিও তৈরি করতো, তারপরে পুরো টিমটা তাদের কাছে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায় করত। এটাই ছিল তাদের মেন ব্যবসা। অসংখ্য নেতা, মন্ত্রী, ধনী ব্যবসায়ী সবাইকে মাঝে মাঝেই তাদের ফাঁদে পা দিতে হয়েছে। এইভাবেই চলছিল। অনেক মেয়ে ছিল তাদের টিমে। চন্দন রাজোরিয়া আর মহিম শর্মা দুজনেই চাইছিল তনুকে এই ব্যাপারটা জানাতে আর এই ব্যবসায় নামাতে। কিন্তু চন্দন জানতো যে তনু তার এক্স ওয়াইফ এখনো তাকেই হাজবেন্ড মনে করে। তাকে যদি এই ব্যাপারটা বলা হয় তাহলে কিন্তু সে কিছুতেই রাজি হবে না। সেই জন্য সে আর মহিম মনে মনে একটা প্ল্যানিং করে। মহিমের সাথে একদিন তনুর দেখা করানো হয়। তনুর বাড়িতে মহিমকে চন্দন নিয়ে যায়, নিয়ে গিয়ে বলে যে আমার এটা বন্ধু, আনম্যারিড একটা বন্ধু, খুব ভালো ছেলে, তোমার যদি কখনো কোনো কাজের দরকার হয় তো তুমি একে বলো, এ ফ্রি থাকলে তোমার সব কাজ করে দেবে, কারণ আমি ব্যস্ত থাকি। এদিকে ধীরে ধীরে চন্দন তনুর বাড়ি যাওয়া বন্ধ করে দেয়। মহিমকে বলে দেওয়া হয় মহিম যেন রেগুলার তনুর কাছে যায় আর তনুর সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। শুধু সম্পর্ক নয়, শারীরিক একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে তাকে বলা হয়। প্ল্যানের মধ্যে ছিল এটা, সেই চেষ্টাতেই ছিল মহিম। এদিকে তনু মনে করতে শুরু করে যে চন্দন তো ম্যারিড একজন লোক, মহিম খুব ভালো লোক, ভালো ব্যবহার করছে, এর সাথে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমারও তো কাউকে দরকার, আমারও জীবনটা একটু সেফ জায়গায় যাবে। তো ঠিক আছে, কোনো ভুল না, চন্দন আজকাল আসে না, তো মহিমের সাথে যদি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় খারাপ হবে না। সে কিন্তু তাদের চাল বুঝতে পারেনি, সে তাদের ফাঁদে পা দিয়েছিল। সে মহিমের সাথে সম্পর্ক তৈরি করেছিল, সম্পর্কে অনেক দূর এগিয়ে গেছিল। এবার একদিন মহিম আর চন্দন একসাথে এসে তাকে নিজেদের যে ব্যবসা, নিজেদের যে টিম ওয়ার্ক, কিভাবে তারা ধনী মানুষদের হাসিয়ে ব্ল্যাকমেল করে টাকা রোজগার করে, কি তাদের আসল ব্যবসা, এই ব্যাপারটা যখন তনু জানতে পারে, তনু বলে না, ওসব কাজে আমি নেই। চন্দন বলে কেন? প্রথমে তোমার প্রথম হাজবেন্ড, তারপরে আমি, তারপরে মহিম, পরপর পরপর তুমি অনেকের সাথেই সম্পর্ক তৈরি করেছো, তাহলে এখন তুমি অত ভালো সাজছো কেন? আমরা যেমন বলছি তোমাকে তেমন করতেই হবে। এবার তনু বুঝতে পারে চন্দনের আসল রূপ কি আর মহিম কেন তার সাথে এত ভালো ব্যবহার করছিল। সে এবার বেঁকে বসে, সে বলে তোমরা দুজনেই যাও, আমার তোমাদের দুজনকেই দরকার নেই। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমি কিন্তু পুলিশে যাব, আমি জানাবো যে তোমরা কিভাবে একটা টিম তৈরি করে এই ধরনের একটা কাজ করে লোকজনেদেরকে ঠকাচ্ছ। চন্দন আর মহিম তখন কিন্তু তার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারা বুঝতে পারে যে তনু তাদের জন্য পরবর্তীকালে বিপজ্জনক হতে চলেছে। তারা চলে তো যায়, কিন্তু মনে মনে প্ল্যানিং করতে থাকে যে তনুকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কারণ তনু তাদের পুরো ব্যবসা, পুরো টিম ওয়ার্ক পুরোটাই বুঝে ফেলেছে। ইন্দোরে হোলির পরে রং পঞ্চমী বলে একটা পর্ব পালন করা হয়। 2017 সালের 17 মার্চ সেই অনুষ্ঠানটা ছিল। সেদিন তনুর বাড়িতে দেখা করতে চন্দন আর মহিম একসাথেই যায়। তারপরে তাকে প্রচুর নেশা করায়, খুব নেশাগ্রস্ত হয়ে যায় তনু। তারপরে তারা তনুকে মেরে ফেলে, তার বাড়ির ফ্রিজেই বন্ধ করে রেখে দেয়। রেখে দেওয়ার পরে বেরিয়ে চলে আসে। তারপরেও 5 দিন চন্দন কিন্তু রেগুলার সেই অ্যাপার্টমেন্টে যাচ্ছিল, দরজা খুলছিল, বাড়ি ধোয়া মোছা করছিল, প্রদীপ জ্বালাচ্ছিল, যেটা ওখানে
হোলির পরে করা হয়ে থাকে, সব লোকজন করে। এবার প্রতিবেশীদের মধ্যে কয়েকজন জিজ্ঞেস করে যে তনু কই, দেখতে পাচ্ছি না। তখন তনুর হাজবেন্ড হিসাবে চন্দন তাদেরকে উত্তর দিয়েছিল যে তনু রং পঞ্চমীর দিনে ভাং খুব বেশি খেয়ে ফেলেছিল, তারপরে সে একটু অসুস্থ হয়েছে। তনুকে তনুর বাবার বাড়িতে রাখা হয়েছে, তার চিকিৎসা চলছে। তনু নেই, সেই জন্য বাড়ি পরিষ্কার করতে আর প্রদীপ জ্বালাতে আমি রোজ আসি। প্রতিবেশীদের কোনো সন্দেহ হয়নি। এবার 25 মার্চ তনুর সেদিন জন্মদিন। তনুর জন্মদিনের দিন তনুর মাসি ঠিক করে যে প্রত্যেকবারের মতো এবছরও সে তার সাথে জন্মদিনটা কাটাবে। সে সকালবেলায় তনুর বাড়িতে আসে। তনুর প্রতিবেশীরা বলে যে তনু তো অসুস্থ, তনু নেই বাড়িতে, তনু নিজের বাপের বাড়িতে আছে। মাসি অবাক হয়ে পড়ে, তাহলে কি তনু শ্যাম রাঠোর মানে নিজের বাবার কাছে গেছে? শ্যামকে ফোন করা হয়, জিজ্ঞেস করা হয়, সে বলে না, আমার সাথে তো তনুর কথাই হয় না, তো আমার বাড়ি কিভাবে আসবে? আশেপাশের প্রতিবেশীরা তনুর মাসিকে বলে যে তনুর হাজবেন্ড চন্দন, সে তো প্রত্যেকদিন আসে, ঘর পরিষ্কার করে। এবার কিন্তু তনুর মাসির সন্দেহ হয়েছিল, তার কাছেও ছিল চন্দনের নম্বর, কারণ চন্দন সবসময় তাদের ক্লোজ। যাই হোক, চন্দনকে কল করেন, বারবার কল করেন, চন্দন কল রিসিভ করেনি। তনুর মাসি পুলিশ স্টেশনে গিয়ে তনুর মিসিং ডায়েরি করে, তনুর এক্স হাজবেন্ড চন্দনের ব্যাপারে সব কথা বলে। পুলিশ টিম তনুকে খুঁজছিল, সেই সঙ্গে চন্দনের ব্যাপারে সমস্ত রকম ইনফরমেশন কালেক্ট করছিল। পুলিশ টিম জানতে পারে যে চন্দন আর মাহিম অপরাধী টাইপের মানুষ, তাদেরকে খোঁজা হয়, অ্যারেস্ট করা হয়। তারপরে যে ব্যাপারটা পুলিশ জানতে পারে সেটা হচ্ছে, সেদিন রং পঞ্চমীর অনুষ্ঠান ছিল 17ই মার্চ। সেদিনই চন্দন আর মাহিম দুজনে মিলে নেশাগ্রস্ত তনুকে মেরে ফেলেছিল, তার শরীরের 16খানা ভাগ করেছিল, তার ফ্রিজেই রেখে এসেছিল। তারপরে 3-4 দিন তনুর বাড়িতে আসা যাওয়া করছিল, ঘর পরিষ্কার করছিল, লোকজন যাতে সন্দেহ না করে। হঠাৎ করে একদিন, চতুর্থ দিন যেদিন, সেদিন ভেতরে ঢুকে তার গন্ধ অনুভব হয়। সে বন্ধুকে কার নিয়ে আসতে বলেছিল, 16খানা প্যাকেট কারে নিয়ে তারা চলে যায়। বড়বাহা বলে একটা জঙ্গল আছে, সেখানে জঙ্গলের বিভিন্ন প্রান্তে প্যাকেটগুলোকে ফেলে দেওয়া হয়। পুলিশ টিম যখন সমস্ত ব্যাপারটা জানতে পারে, 6টা টিম তৈরি করা হয় পুলিশের, বডির বিভিন্ন অংশগুলো খোঁজার জন্য। বড়বাহা জঙ্গল, নদী, কিচ্ছু বাদ দেয়নি পুলিশ টিম, কিন্তু একখানা প্যাকেটও উদ্ধার করতে পারেনি। সেই জন্য চন্দন আর মাহিমের উপর যে কেসটা খুব একটা মজবুত কেস নয়, প্রমাণ করা খুব মুশকিল যে তারা সত্যি সত্যি মার্ডার করেছে। পরবর্তীতে বোঝা যাবে যে কি শাস্তি তাদের হচ্ছে। আপাতত তারা কিন্তু বেল পেয়ে গেছে, তারা স্বাভাবিক স্বাধীন জীবনযাপন করছে। সত্যি কিন্তু তনুর লাইফটা অদ্ভুত একটা লাইফ ছিল। প্রথমবার প্রথম হাজবেন্ডকে সে বাদ দিয়ে কিন্তু জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছিল। তারপর থেকে সে একটার পর একটা ভুলই করেছে, আর তার শাস্তি তাকে প্রাণ দিয়ে পেতে হয়েছে।